আসসালামু আলাইকুম। চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকদিন পর আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। মূলত আসলে লাস্ট যে ভিডিওটা আমরা দিয়েছি এটাতে কিছু সাউন্ড প্রবলেম ছিল যেটা আমরা খেয়াল করেছি। তো সাউন্ডের ওই ইস্যুটা সলভ করতে আমাদের একটু টাইম লেগে গেছে, যেজন্য আসলে ভিডিও দেওয়া সম্ভব হয় নাই। এখন থেকে আবার চেষ্টা করব আমরা মোটামুটি নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। তো ভিডিও শুরু করার আগে যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। এছাড়াও আমাদের ফেসবুকে একটা ফ্যান পেজ আছে। তো আপনারা চাইলে আমাদের এই যে ইউটিউব চ্যানেল থেকে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা পেয়ে যাবেন। এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশনেও আমি আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব। তো ফেসবুক এই যে ফ্যান পেজ, এইখানে আপনারা আমাদেরকে ফলো করতে পারেন। আর এছাড়া এই পেজের পাশাপাশি আমরা নতুন করে একটা গ্রুপ খুলেছি যেখানে আপনারা চাইলে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন, ডিএসসি ইনভেস্টর্স নেটওয়ার্ক। তো এই পেজের এই গ্রুপের লিঙ্কটাও যদি আপনারা চান, আমি আপনাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশনে গ্রুপ লিঙ্কটাও দিয়ে দিব। একই সাথে আপনারা যদি আমাদের ফেসবুকের পেজটা খুঁজে বের করতে পারেন, সেক্ষেত্রে আসলে আমাদের ফেসবুকে পেজে পোস্ট হিসাবে আমাদের যে গ্রুপটা, এই গ্রুপের ইউআরএল বা লিংক শেয়ার করা থাকবে। আপনারা সেখান থেকেও জয়েন করে নিতে পারেন। আর এই গ্রুপে আপনারা চাইলে আপনাদের যে কোনো জিজ্ঞাসা বা যে কোনো কিছু পোস্ট করতে পারবেন। আমরা চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটা অ্যাপ্রুভ করে আপনাদেরকে সাহায্য করার। যাই হোক, মূল ভিডিওতে আসা যাক। ভিডিওর শুরুতে আমরা ডিএসইএক্স বা ঢাকা স্টক এক্সচেঞ্জের চার্টটা একটু অ্যানালাইসিস করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে জুন 11 বা 12 থেকে আমাদের একটা মোটামুটি মুভ শুরু হয়, তারপর কিছুটা কারেকশন ছিল। এরপর 6 আগস্ট থেকে আমাদের পূর্ববর্তী যেই সরকার ছিল সেই সরকারের পতনের পরে কন্টিনিউয়াস 4 দিন আমাদের খুব ভালো একটা ইনক্রিমেন্ট হয়। এরপর কিছুটা কারেকশন হয়, তারপর আসলে মোটামুটি সেই কারেকশনের বৃত্তে আটকে আছে। এখন ইন্ডেক্স আসলে কোন দিকে যাবে বা কি হবে ওইটা একটু জাস্ট দেখার চেষ্টা করি। তো এটা যদি শুরুতেই দেখি, আমরা ফিবোনাচ্চি রিট্রেসমেন্টে যদি দেখি, সো আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ইন্ডেক্স মোটামুটি 6 পয়েন্ট মানে 61%, যেটা এই জায়গার থেকে মোটামুটি বা এর নিচে একটু গিয়ে তারপর ব্যাক করলো আগের বার যখন মার্কেট উঠে গেল তখন। তো এরপর আমরা দেখলাম যে একটা কারেকশন ছিল। তো এই কারেকশনটা দেখেন, একই সাথে এই কারেকশনটাও মোটামুটি 0.5 থেকে, যেটা গোল্ডেন রেশিও ফিবোনাচ্চি রিট্রেসমেন্টের, 0.5 থেকে 61 বা 50% থেকে 61%। তো মাঝে মধ্যে ডিপ কারেকশন হলে সেটা 78% পর্যন্তও যায়। তো এই ক্ষেত্রে দেখা গেল যে আমাদের যে ইনক্রিমেন্টটা সেটা আসলে ডিপ ইনক্রিমেন্ট ছিল না, সেটা 50% পর্যন্ত আমাদের ইনক্রিমেন্ট হলো। তারপর আহ, এখন এই জায়গার থেকে যেই আপার মুভমেন্টটাতে ছোট্ট একটা মুভমেন্টে আছে, এইখানেও দেখেন আমাদের ইন্ডেক্সটা 0.6 পর্যন্ত আমাদের চলে এসেছে বা একটা কারেকশন হয়ে গিয়েছে। তো আমার এক্সপেকটেশন থাকবে যে এই জায়গা বা আরেকটু নিচে নেমে হয়তো মার্কেট কিছুটা ব্যাক করা উচিত। বাট যদি মার্কেট এই ক্ষেত্রে কিছুটা টাইম নেয়, সেই ক্ষেত্রে হয়তো কিছুটা কনসলিডেট করতে পারে। তো এই জায়গায় কিছুটা কনসলিডেট করতে পারে, যেটা আমাদের আগের ভিডিওতে আমি সেম কথা বলেছিলাম। তবে এখন আপাতত যেহেতু আজকের যে ডাউনফলটা এটা একটু মোটামুটি একটা বড় ক্যান্ডেল দিয়ে দিয়েছে, ভলিউমও মোটামুটি ভালো ছিল। তো এখন হয়তো বা আরেকটু পরে বা এই যে 0.76, যেটা এইখান থেকে পরে হয়তো মার্কেটটা উঠে গেলেও যেতে পারে। তো মার্কেট উঠলে মার্কেট কতটুকু উঠবে, অনেক বেশি উঠে যাবে কিনা, তো এটাও একটু আমরা দেখার চেষ্টা করি। মার্কেট আপাতত যদি আমি ধরে নেই যে এই জায়গাটা পর্যন্তই, আপাতত যদি ধরি যে আর কোনো কারেকশন হবে না, সেই ক্ষেত্রে মার্কেটের আসলে যদি উঠেও মার্কেট আসলে এখনই খুব বেশি ওঠার চান্স নাই। সেই খুব বেশি বা অল্প উঠলে হয়তোবা এই যে 5,900 থেকে 5,985 এই লেভেল পর্যন্ত হয়তো মার্কেট যেতে পারে। তো এই জায়গায় খেয়াল করলে দেখবেন যে এই জায়গায় মার্কেট আগেও একবার ব্যাক করার চেষ্টা করে এই জায়গার থেকে একটা রেজিস্ট্যান্স ফেস করে পড়ে গিয়েছে। আর এছাড়া এইখানে ক্যান্ডেল যে ক্লোজিং, এগুলা কিন্তু এই লেভেলেই আছে। এছাড়া এই জায়গায় কিন্তু একটা ছোট রেজিস্ট্যান্স আছে। সো এই 5,950 থেকে বা 5,900 থেকে 5,984 এই লেভেল পর্যন্ত আমরা একটা ছোট মুভমেন্ট আপাতত দেখতে পারি। আর আমি তো আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে মার্কেটের, আমার ধারণা যে মার্কেট অনেক দিন বা মোটামুটি বেশ কিছুদিন এখানে কনসলিডেট করবে। এখনই একটা বুল রান দিয়ে দেওয়ার বা এখনই অনেকে যেমনটা বলে যে 10,000 চলে যাবে, 12,000 চলে যাবে, আমি অ্যাটলিস্ট সেরকম কোনো সম্ভাবনা এখনই দেখছি না। তবে হ্যাঁ, মার্কেট হয়তো নতুন করে লোয়ার লো ক্রিয়েট করার কোনো চান্স নেই, যেমন এই লেভেলের নিচে আসার তো চান্স, যদি কোনো বড় ধরনের ডিভাকল না হয়।
আর এই জায়গাটার নিচে যদি আসেও সেটা খুব বেশি দীর্ঘস্থায়ী হয়তোবা হবে না। এই ক্ষেত্রে আমরা হয়তোবা যদি এই জায়গাটার নিচে দেখলেও দেখতে পারি, কারণ হলো আমরা যদি এ বি সি প্যাটার্ন চিন্তা করি, তো এটা যদি এ হয়, এটা বি, সরি, এটা যদি এ হয় পুরাটা, এটা বি, তো সি হয়তো আমরা কিছুটা নিচে দেখতে পারি, বাট এটার নিচে যাবে এরকমটা চান্স কম। তবে আমার আশা থাকবে যে মার্কেট কারেন্ট পজিশন থেকে অল্প কিছু হয়তো এই যে নিচের যে লাইনটা এখান থেকে ঘুরে যাবে, এরকমটাই আশা থাকবে। এখান থেকে যদি না ঘুরে সেক্ষেত্রে হয়তো আমরা সিটাকে আর একটু নিচে আসতে দেখলেও দেখতে পারি। তো সেটার জন্য আমরা মেন্টালি প্রিপেয়ার থাকি। আমরা এখন মোটামুটি ভালো ফান্ডামেন্টাল স্টকগুলাতে ইনভেস্ট করি, যে স্টকগুলা খুব বেশি প্রাইস বেড়ে যায় নাই এখনো, বা প্রাইসে ওইরকম রিফ্লেকশন দেখা যায় নাই, বাট এদের ফান্ডামেন্টালস মোটামুটি ভালো। এরকম কিছু স্টকে আমরা ইনভেস্টেড থাকি যেটা আমাদেরকে লং টার্ম গেইন দিবে। তো আজকে আমরা আসলে ইনভেস্টমেন্ট নিয়ে তেমন কিছু বলবো না, ইন্ডেক্সটা মোটামুটি আপনাদেরকে একটু আলোচনা করার চেষ্টা করলাম। সো আজকে আসলে ইনভেস্টমেন্ট নিয়ে তেমন কিছু বলবো না, আজকে যেটা বলবো পজিশন ট্রেড অথবা মোটামুটি মিড টু শর্ট টাইম পিরিয়ডের জন্য যেই স্টকগুলোতে ট্রেড করা যায় এরকম কিছু স্টক নিয়ে কথা বলবো। মূল ভিডিওতে আসার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি, এই ভিডিওতে আমি কোনো স্টক বাই বা সেল করার জন্য কোনো সাজেশন দিচ্ছি না। এটা জাস্ট এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। আপনারা এই ভিডিও থেকে কিছু শিখবেন সেই উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। এইখানে আমি কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন দিচ্ছি না আপনাদেরকে। আপনারা নিজ ঝুঁকিতে ইনভেস্ট করবেন। মনে রাখবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। শুরুতেই আসা যাক স্কয়ার ফার্মা। স্কয়ার ফার্মা কিন্তু একই সাথে আপনার ইনভেস্টমেন্ট শেয়ার, এটাতে আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন, কারণ বাকি স্টকগুলো আমরা যে পরিমাণ 5ই আগস্টের পরে যে পরিমাণ বাড়তে দেখেছি, স্কয়ার ফার্মা কিন্তু ওই তুলনায় বা ওই পরিমাণ বাড়ে নাই। সো এটা কিন্তু আরেকটু বাড়ার বা আরো ভালো রিটার্ন দেওয়ার একটা পসিবিলিটিস আছে। আর বাংলাদেশের মার্কেটে আসলে স্কয়ার ফার্মার চাইতে ভালো বিজনেস করে অ্যাটলিস্ট ফার্মা সেক্টরে এরকম কাউকে আমি দেখি না। সো স্কয়ার ফার্মার মতো বাংলাদেশি কোম্পানি, মানে বাংলাদেশি কোম্পানির মধ্যে স্কয়ার ফার্মার চাইতে বেস্ট আর কোনোটা আমার অ্যাটলিস্ট জানা নাই। আপনাদের কারো জানা থাকলে এটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো এই স্টকটাতে আমি একই সাথে ট্রেডিং অপরচুনিটি দেখতেছি এখন। যারা লং টাইমের জন্য ইনভেস্ট করতে চান না, যারা হয়তো 3 মাস থেকে 6 মাসের জন্য ইনভেস্ট করতে চান, তাদের জন্য আমি এইখানে একটা ট্রেডিং অপরচুনিটি দেখতেছি। তো সেটা কিরকম দেখেন, এই স্টকটা সামনের মাসে শুরুর দিকে হয়তো বা 7-8 তারিখের দিকে আমরা হয়তো এর অ্যানাউন্সমেন্ট পাবো যে এর একটা মিটিং হবে, বোর্ড মিটিংটা হবে। তো বোর্ড মিটিংটা সামনের মাসের হয়তো 20-22 তারিখের দিকে হতে পারে, যেটা প্রায় আরো 1-1.5 মাস দেরি আছে এখন থেকে। তো এই স্টকটার দেখেন আপনার অ্যানুয়াল আর্নিংস বা কোয়ার্টারলি আর্নিংস গুলা যদি আমরা দেখি, 3 কোয়ার্টারে মোটামুটি বেশ ভালো এসেছে। এইখানে যে এক্সপেক্টেড ইপিএস দেখাচ্ছে সেটা হলো 24 টাকা। তো এই 24 টাকা যদি এর আর্নিংস আসে, বর্তমানে হলো 21 টাকা, তো 24 টাকা প্লাস যদি আসে সেই ক্ষেত্রে হয়তো 11 বা 12 টাকা ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার একটা পসিবিলিটিস আছে স্কয়ার ফার্মার জন্য। সেক্ষেত্রে হয়তো আমরা যদি 12-13 টাকাও দেয়, আমরা অ্যাটলিস্ট 12-13 টাকা বা আরেকটু বেশি মুভমেন্ট একটা আমরা এক্সপেক্ট করতেই পারি, কারণ এই জায়গায় যেহেতু আমরা ওর কাছ থেকে বাকি ফান্ডামেন্টাল কোম্পানিগুলোর কাছ থেকে যে পরিমাণ মুভমেন্ট এই জায়গায় আমরা দেখেছি, স্কয়ার ফার্মাতে ওই পরিমাণ মুভমেন্ট দেখি নাই। তো এদের ইপিএস দিলে সেই ক্ষেত্রে আসলে আমরা ওই পরিমাণ একটা মুভমেন্ট হয়তো দেখতে পারবো এরকমটা আসলে আমার এক্সপেকটেশন। আমি যতটুকু অ্যানালাইসিস করে দেখেছি যে স্কয়ার ফার্মার 4th কোয়ার্টারের ডেটাও হয়তো বা ভালোই আসবে, কারণ তাদের আসলে মার্কেট শেয়ার আরেকটু হয়তো বেড়ে যেতে পারে, যদিও ওইটার ইফেক্ট এখনই পাওয়া যাবে না, ওটা পরে পাওয়া যাবে। বাট এখনো তাদের মার্কেট যেহেতু একটা খুব ভালো মার্কেট শেয়ার আছে, সেক্ষেত্রে স্কয়ার ফার্মার কিন্তু 4th কোয়ার্টারের আর্নিংস বেড়ে যাবে এবং ভালো একটা ডিভিডেন্ড হয়তো পাওয়া যাবে। সেক্ষেত্রে আসলে প্রাইসে একটা মুভমেন্ট দেখা যাবে। তো স্কয়ার ফার্মার চার্টে একটু যদি আমরা আসি, চার্টে আসলে এখানে তো চার্ট আসলে আমি হাফ মোটামুটি দেখিয়ে দিয়েছি অলরেডি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখান থেকে এই পরিমাণ পর্যন্ত একটা মুভমেন্ট ছিল। তো এরপর যদি আমি এইখানে একটা ট্রেন্ড লাইন ধরে যদি আঁকি, তো অনেকটা এরকম। আমি জাস্ট শ্যাডো গুলাকে বাদ দিয়ে দিচ্ছি। তো শ্যাডো গুলাকে বাদ দিলে অনেকটা কিন্তু এরকমই আসে। আর এই জায়গাটায় কিছুটা ন্যারো হয়ে আসছে আসলে। প্রথম দিকে যে পরিমাণ কমেছে এটা কিন্তু এতটা কমতেছে না। তো এটা কিন্তু অনেক
একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নের মতো দেখা যাচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্সপেক্টিভে। বাট ফান্ডামেন্টালি এই কোম্পানিটা কতটা ভালো, যারা ফান্ডামেন্টাল স্টকে ইনভেস্ট করেন, বিশেষ করে আমাদের এই চ্যানেলের অডিয়েন্স যারা, তারা তো মোটামুটি সবাই জানেন যে স্কয়ার ফার্মা কতটুকু ভালো। সো এটাতে আসলে লং টার্মে না হইলেও আপনি মিড টার্মের জন্য এখানে ইনভেস্ট করতে পারেন। সেক্ষেত্রে কোনো কারণে যদি প্রাইস কমেও যায়, আপনার কিন্তু চিন্তার কোনো কারণ নেই, স্কয়ার ফার্মা আপনার জন্য একটা সেফ ইনভেস্টমেন্ট। কারণ আপনার যদি এটার প্রাইস কমেও যায়, আপনার কিন্তু ডিভিডেন্ড ইল্ড ভালো আসবে, বা ডিভিডেন্ডটা যদি ভালো পান, এটার প্রাইস একটু কমে গেলে আপনি অ্যাভারেজ করে নিলে আসলে আপনার লস হবে না লং টাইমে। যাই হোক, তো স্কয়ার ফার্মা পরে আসি। সিমটেক্স, এটা টেক্সটাইল সেক্টরের একটা স্টক। তো এটার ক্ষেত্রেও আমার অবজারভেশনটা অনেকটা সেম, যে এটাতে দেখেন আপনার 2 কোয়ার্টারে আর্নিংস বেড়েছে 16 পয়সা আগের বছরের তুলনায়, 1 কোয়ার্টারে কমেছে 3 পয়সা। সো নেট যদি বলি আসলে 13 পয়সার মতো আর্নিংস বেড়েছে 3 কোয়ার্টারে। তো আমরা যদি এদের হিস্ট্রিটা একটু দেখি, ফোর্থ কোয়ার্টারে যদি দেখি, যে থার্ড কোয়ার্টার আর ফোর্থ কোয়ার্টার এইখানে দেখতেছি যে অলমোস্ট সমান, 1 পয়সা বেশি আসছে ফোর্থ কোয়ার্টারে। এই জায়গায়ও যদি দেখি যে সেম, থার্ড কোয়ার্টারে আর ফোর্থ কোয়ার্টারে 1 পয়সা বেশি আসছে। এই জায়গায় আবার আমরা দেখছি থার্ড কোয়ার্টারে একটু বেশি, সরি ফোর্থ কোয়ার্টারে একটু বেশি আসছে থার্ড কোয়ার্টারের তুলনায়। তো এই ক্ষেত্রে আমরা যদি ফোর্থ কোয়ার্টারে যদি আমরা খুব বেশি নাও ধরি, ফোর্থ কোয়ার্টারে আমরা এর কাছ থেকে যদি অ্যাটলিস্ট 30 বা এরকম কিছু একটাও যদি পাই, অথবা যদি আমরা 33 যদি পাই, তাহলে দেখেন এইখানে কিন্তু প্রায় 15 পয়সা বেড়ে যাবে। সো এইখানে 13 আর 15, তখন কিন্তু এর ইপিএসটা মোটামুটি বেড়ে যাবে। এইখানেও আমরা এক্সপেকটেশন যে ইপিএসটা দেখতেছি, সেই ইপিএস বলতেছে 1 টাকার মতো ইপিএস আসতে পারে। আর এইখানে আগের বছর ইপিএস ছিল 80 পয়সা বা 82 পয়সা। তো এরাও কিন্তু ডিভিডেন্ড বা আর্নিংসের তুলনায় মোটামুটি ভালো একটা ডিভিডেন্ড দেয়। তো আগের বছর 80 পয়সা হওয়ার পরও এরা 1 টাকা করে ডিভিডেন্ড দিয়েছিল, যেটার ইল্ড বর্তমান মার্কেট প্রাইসে প্রায় 5%-এর মতো। তো এটা একটা ভালো হইতে পারে মোটামুটি, লং টাইমে না হলে আসলে মোটামুটি মিড টার্মের জন্য। তো এইটার একটু টেকনিক্যাল চার্টটা দেখি। এটা টেকনিক্যাল চার্টটা দেখলে, এটা টেকনিক্যাল চার্টটা আসলে মেইনলি এটাতে ইনভেস্ট করার রিজন, কারণ এইখানে দেখেন এই যে এই জায়গাটায় অনেক দিন কিন্তু সাপোর্ট নিয়েছে, বেশ কিছুদিন এই জায়গাটায় সাপোর্ট নিয়েছে, বেশিরভাগ টাইমে এই জায়গাটা যখন এসেছে বাউন্স ব্যাক করেছে, এই সময় এসে একটু পড়ে গিয়েছে, বাট এই জায়গাটায় আবার বাউন্স ব্যাক করেছে। তো এটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স কত পর্যন্ত গিয়েছে, সচরাচর 25 টাকা পর্যন্ত গিয়েছে। তো আপনি চাইলে 25 টাকায়, এখন আমি যদি এইখানে যদি আপনি ধরলাম যে এখন যে প্রাইসে আছে এর থেকে আর নিচে নামবে না, যদি আমি ধরে নেই, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি 25 টাকায় যদি সেল দিতে পারেন, 25 টাকা যদি যায়, তাহলে কিন্তু আপনার এখানে 24%-এর মতো গেইন করার, 23-24% গেইন করার একটা পসিবিলিটিস আছে। তো সেই হিসাবে সিমটেক্সটা মিড টার্মের জন্য একটা ভালো ইনভেস্টমেন্ট হইতে পারে। আপনারা যারা পজিশন ট্রেড করতে চান, তারা হয়তো এই স্টকটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন, বা এই স্টকটার উপর নজর রাখতে পারেন। নেক্সট যে স্টকটা, এটা আমরানেট, এটা আইটি সেক্টরের একটা স্টক। তো এই স্টকটার ক্ষেত্রেও সেম, দেখেন 2 কোয়ার্টার মিলে বেড়েছে 45 পয়সা, আর 1 কোয়ার্টারে কমেছে 17 পয়সা। তো আমরা এর ফোর্থ কোয়ার্টারের ডেটাটা একটু দেখি। তো ফোর্থ কোয়ার্টারের ডেটা যদি দেখি, আমরা ফোর্থ কোয়ার্টারের ডেটাতে দেখতে পাচ্ছি যে ফোর্থ কোয়ার্টার, গত বছরও ফোর্থ কোয়ার্টার খুব বাজেভাবে ফল করেছে। তো এই বছরও যদি ওইরকম আসে ফোর্থ কোয়ার্টার, গত বছরের সমানও যদি আসে, গত বছরের ফোর্থ কোয়ার্টারটা কিন্তু দেখেন ওর হিস্ট্রিক্যালি কোয়ার্টারলি আর্নিংস গুলোর মধ্যে সবচেয়ে লোয়েস্ট ছিল। তো এটা কিন্তু মোটামুটি ওস্ট কেস। তো এটাও যদি আসে, তাইলেও কিন্তু আমরা একটা আপার হ্যান্ডে আছি। এদিকে 45 পয়সা বেড়েছে আর 17 পয়সা কমেছে। সো এরা আবার ডিভিডেন্ড পেইংটা অত ভালো রেশিও মেনটেন করে না। বাট এই ক্ষেত্রে যদি আপনার গত বছর, বা এই যে এইখানে যে ইপিএসটা দেখতে পাচ্ছেন, গত বছর ছিল 3 টাকা 67 পয়সা, এইখানে কিন্তু অলরেডি আপনার 3 টাকা 67 পয়সা কাছাকাছি বা ক্রস করে গেছে। তো এইখানে এক্সপেকটেশন দেখাচ্ছে যে 4 টাকা 85 পয়সা, এত বেশি হয়তো হবে না। তো এই ক্ষেত্রে যদি 4 টাকাও হয়, তাহলে কিছুটা তো প্রাইস মুভমেন্ট পাওয়া যাবে, এমনটা আশা করাই যায়। আর এই স্টকটার যদি আমরা লং টাইমে যদি এর চার্ট দেখি, ইভেন যদি উইক চার্টও দেখি, তাইলেও দেখতে পাবো যে এই স্টকটা লং টাইমে কিন্তু একটা সাপোর্ট জোনেই আছে, যে জায়গাটার থেকে বেশ কয়েকবার বাউন্স ব্যাক করেছে। তো এই যে এই জায়গাগুলোতে যদি দেখি, এই জায়গায় বাউন্স ব্যাক করছে, এই জায়গায় এই যে অনেকগুলা জায়গায় আসলে বাউন্স ব্যাক করেছে। এখন এই জায়গায় এসে এই স্টকটা অনেকদিন আটকে আছে। তো এই স্টকটাতে আপনি যদি ইনভেস্ট করেন, এটা যে খুব ওভার প্রাইসড ভ্যালুতে ইনভেস্ট করা হবে সেরকম না কিন্তু, কারণ আপনার দেখতে হবে যে আমরা যেহেতু লং টাইমের যেটা দেখেছি,
ওই হিসাবে কিন্তু এর এই যে এই টাইমগুলোর তুলনায় কিন্তু গত বছর আর্নিংস ভালো এসেছে। সো এই বছরও টিল নাও যে আর্নিংস এসেছে 3 টাকা 67 পয়সার আশেপাশেই হবে। সো ওইটাও তো এই বছরগুলোর তুলনায় ভালো, খারাপ না। তো ওইটা যদি আমরা আগের বছরের প্রাইস অনুযায়ী কম্পেয়ার করি, সো ওই হিসাবে কিন্তু মোটামুটি ভালো প্রাইসেই আছে। আমরা চাইলে এইখানে হয়তো কেউ যদি চান এটাতে ইনভেস্ট করতে পারেন। এটার আপনার প্রফিট টার্গেট কত হবে সেটা আপনারা মার্কেট মুভমেন্ট অনুসারে ঠিক করে নেবেন। নেক্সট যে স্টকটা, এটাও গার্মেন্টস সেক্টরের বা টেক্সটাইল সেক্টরের। তো এই টেক্সটাইল সেক্টরের এই স্টকটা এফিকে ডিল, এটা ছোট একটা কোম্পানি, আপনারা জানেন এটা সচরাচর ছোট ছোট মুভমেন্ট দিয়ে থাকে, ছোট ছোট মুভমেন্টে মোটামুটি ভালো প্রফিট দিয়ে থাকে। তো এই স্টকটার ক্ষেত্রেও এর মোটামুটি লাস্ট ইয়ারের তুলনায় 3 কোয়ার্টার মিলে যেটা হয়েছে যে অলমোস্ট সেম হয়ে গিয়েছে, কারণ এর থার্ড কোয়ার্টার ভালো একটা ডেটা এসেছে, লাস্ট 2 কোয়ার্টার্সে এরা মাইনাস ডেটা ছিল আর কি। তো এর যদি থার্ড কোয়ার্টারটা মোটামুটি আগের বছর, সরি ফোর্থ কোয়ার্টারটা যদি আগের বছরের সমান আসে 60 পয়সা, সেক্ষেত্রে হয়তো এটা তো আমরা একটা মুভমেন্ট দেখতে পারবো। তো এটার আমি যদি চার্টটা দেখি, সেক্ষেত্রে গত বছর যখন এর কোয়ার্টারলি ডেটাগুলো খারাপ আসলো এবং ফ্লোর প্রাইস তুলে দিল, তখন এই স্টকটা নামতে নামতে 2 কোয়ার্টারের ডেটা যেহেতু খারাপ আসছে 12 টাকায় চলে গিয়েছিল। তারপর যখন এই যে থার্ড কোয়ার্টারের ডেটাটা যখন এত ভালো আসলো 1 টাকা 40 পয়সা, এই স্টকটা কিন্তু দেখেন একদম পুরা লাফ দিয়ে দিয়ে উঠে গেছে একদম এই জায়গায়। তো এরপরে যে উঠলো একটা ভলাটিলিটি ছিল, তো এরপরে মার্কেট ইজ হওয়ার পরে যে জিনিসটা হলো দেখেন, তো এইখানে এই জায়গাটায় মোটামুটি, আর এই জায়গাটা আর এই পয়েন্টটা, এই দুইটা পয়েন্টে বা এই রেঞ্জের মধ্যে স্টকটা ছিল। এরপর প্রাইসের দিক থেকেও এই জায়গায় একটা মুভমেন্ট আছে আর এই জায়গায় একটা আছে। তো এই স্টকটার কিন্তু মোটামুটি সাপোর্ট জোন যদি আমরা বলি, সাপোর্ট জোনটা ছিল, বা এরপর মার্কেটের প্রাইসটা উঠে যাওয়ার পর সাপোর্ট জোন হিসাবে এই রেঞ্জটাকে ক্রিয়েট করেছে, আর রেজিস্ট্যান্স হিসাবে মোটামুটি এই যে এই রেঞ্জটাকে ক্রিয়েট করেছে। তো রেজিস্ট্যান্সটা একটু বড়, বাট আপনি যদি দুই ক্ষেত্রেই যদি আপনি সবচেয়ে উপরের দুইটা লেভেল ধরেন, যেমন এইখানেই ধরেন আপনি এন্ট্রি নিলেন আর এইখানে এক্সিট, আপনার একদম উপর পর্যন্ত যাওয়া লাগবে না, তাও কিন্তু 10-11% একটা রিটার্ন হয়তো পাওয়া যাবে। তো এফএকে ডিল কিন্তু ছোট ছোট মুভমেন্ট দেয়, বাট প্রফিট মোটামুটি পাওয়া যায় যদি ছোট ছোট মুভমেন্টে কারেক্টলি রাইট টাইমে ট্রেড করা যায়। তো এটা সেক্ষেত্রে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। আর নেক্সট যে স্টকটা, এটা হলো আনোয়ার গ্যালভানাইজিং। তো আনোয়ার গ্যালভানাইজিং এর ক্ষেত্রে এটা একটু আমি একটু এটার শেষের দিকে রেখেছি, কারণ এইখানে একটু রিস্ক ফ্যাক্টর আছে, বা আমি আসলে রিস্ক ফ্যাক্টর বলবো না, আমি বলবো এটা একটা অপরচুনিটি, বাট সেই ক্ষেত্রে আসলে একটু রিস্ক থেকে যায় এই অপরচুনিটিটা নিতে গেলে। সো অপরচুনিটিটা কেমন এটা একটু বলি। তো এই স্টকটার দেখেন 3 কোয়ার্টারে 1 টাকা 10 পয়সা 9 পয়সা বেড়েছে, এখানে 1 টাকা 9 পয়সা 92 পয়সা কমেছে, 1 টাকা 35 পয়সা 23 পয়সা কমেছে। এখন 3 কোয়ার্টার মিলে বোঝাই যাচ্ছে যে এই স্টকটা খুব বাজে একটা অবস্থায় আছে। আমরা গত বছরের আর্নিংসটা একটু দেখি, দেখেন গত বছরের ফোর্থ কোয়ার্টারে এর ইপিএস মাইনাস ছিল, -2 টাকা 63 পয়সা। তো এই যে গত বছর হিউজ একটা মাইনাস ছিল, এই বছর ফোর্থ কোয়ার্টারে যদি ইভেন মাইনাস নাও থাকে, তাইলে কিন্তু আমরা 3 কোয়ার্টার মিলে প্রায় 3.5 টাকার মতো হয়ে গিয়েছে। এই যদি ফোর্থ কোয়ার্টারে জিরো আসে, মাইনাস যদি না আসে, মাইনাস কেন আসবে না বা কেন না আসতে পারে সেটা নিয়ে পরে আসতেছি, বাট যদি জিরো আসে, যদি মাইনাস না আসে, সেক্ষেত্রে 3 টাকা 50 পয়সার মতো একটা কিন্তু হয়ে গিয়েছে। তো 3 টাকা 50 পয়সা হলে গত বছরের ইপিএস ছিল 2 টাকা, মানে 1 টাকা 97 পয়সা। 2 টাকা গত বছর ছিল, এই বছর যদি 3 টাকা 50 পয়সা হয়, এর এর ডিভিডেন্ড পে আউট রেশিও অনেক ভালো এরকম না, খুব অনেক আহামরি কিছু না আসলে, বাট 2 টাকা যদি হয়, দেখেন 2 টাকার থেকে যদি 3 টাকা 50 পয়সা হয়, তাহলে তো প্রাইসের একটা মুভমেন্ট পাওয়া যাবে, এক্সপেক্ট করা যায়। তারপর এর প্রাইসটা যদি এবার আসি, যে এর প্রাইস লেভেলটা একটু দেখি চার্টে। তো এর প্রাইস লেভেলটা এই জায়গাটায় যদি আমি একটা সাপোর্ট দেখতে পাচ্ছি, এই জায়গায় যদি আমি ড্র করি, দেখেন এই জায়গায় মোটামুটি একটা অনেক দিন এই রেঞ্জে ছিল এই জায়গাটায়, তারপর একটা বিশাল মুভমেন্ট দিল। তো ওই মুভমেন্টটা কিন্তু হিউজ মুভমেন্ট ছিল, এখন আবারও সেম টাইপের একটা মুভমেন্ট আসবে এরকম কিছু আমি বলতেছি না। তো এই জায়গাটায় এই যে সাপোর্টটা বা এই যে যে লাইনটা ড্র করলাম, সো এটাতে আসলে এটা তো আসলে সব সময় এই জায়গায় নেয় নাই। সো এই জায়গাটা আরেকটা জিনিস একটু দেখি, এইখানে কিন্তু একটা চ্যানেল ড্র করা যায়। তো এই চ্যানেলটা যদি ড্র করি, রাইট,
তো অ্যাকুরেট একটা চ্যানেল। তো এইখানে এই যে এই চ্যানেলের মধ্যে আছে, এখন এই চ্যানেলের বটম দিকে হয়তো আপনি কিনতে পারেন, সেক্ষেত্রে হয়তো আপনি উপরে পর্যন্ত একটা টার্গেট করতে পারেন। ধরলাম আমি এই জায়গাটা যদি হয়, সেক্ষেত্রে এই যে উপরে হইলেও কিন্তু 20% মতো একটা রিটার্ন পাওয়ার একটা পসিবিলিটি আছে। এখন এই স্টকটার সামনে যেহেতু আর্নিংস দিবে, সেক্ষেত্রে আমি কেন বলতেছি যে নেক্সট কোয়ার্টারে যদি 2 টাকা 63 পয়সা মাইনাস না আসে অথবা জিরো আসে। প্রথমত এটা বলার পেছনে প্রথমত রিজন হলো গত বছরের ফোর্থ কোয়ার্টারেই একমাত্র নেগেটিভ আসছে, এর আগে কখনো নেগেটিভ আসে নাই। তার আগে বলি যে এই বছরের ফোর্থ কোয়ার্টারে কেন পজিটিভ ডেটা আসবে বা এই বছরের ফোর্থ কোয়ার্টারে কেন জিরো আসবে। এটা যদি বলতে হয়, এই কোম্পানিটার আনোয়ার গ্যালভানাইজিং এর কিন্তু স্টক মার্কেটে মানে বাংলাদেশের শেয়ার বাজারে এদের কিছু মানে টাকা ইনভেস্ট করা আছে। তো ওদের কিছু টাকা শেয়ার বাজারে ইনভেস্ট করা আছে, যে টাকার পরিমাণটা যদি আমি বলি প্রায় 27 কোটি টাকার মতো ওদের ইনভেস্ট করা আছে শেয়ার বাজারে। তো আমার ধারণা এই যে ফোর্থ কোয়ার্টারে যে ওদের আর্নিংসটা নেগেটিভ আসছে, সো ওই টাইমে কিন্তু শেয়ার বাজারে মোটামুটি একটা ডাউন ছিল। সো এটার কারণে হতে পারে, অথবা ওইখানে ওদের কস্ট অফ গুডস সোল্ড যেটা ওটা আসলে অনেক বেড়ে গিয়েছিল ওদের অ্যানুয়াল রিপোর্টে, তাই দেখা গেছে। বাট স্টক মার্কেটের জন্য যদি এটা নেগেটিভ নাও হয় সেটা যাই হোক, বাট এই বছর বা এই ফোর্থ কোয়ার্টারে স্টক মার্কেটে যেহেতু একটা মোটামুটি মুভমেন্ট ছিল, সেক্ষেত্রে ওইখানে ওদের যেই নন অপারেটিং আর্নিংস সেটার থেকে কিছুটা আর্নিংস আসবে। তো এই জায়গায় অপারেটিং আর্নিংস থেকে যদি কিছুটা মাইনাসও আসে এবং নন অপারেটিং আর্নিংসে যদি পজিটিভ আসে, সেক্ষেত্রে হয়তো জিরো বা পজিটিভ কিছু আমরা দেখতে পারি। তো আমি পজিটিভে খুব বেশি যাচ্ছি না, খুব অপটিমিস্টিক না হইলেও যদি আমি জিরো দেখি, জিরো দেখলে কিন্তু 3.5 হয়ে যায়, সেক্ষেত্রে 2 আর 3.5 এই ডেটা দেখলে মার্কেটে হয়তো একটা পজিটিভ সেন্টিমেন্ট বা মোমেন্টাম আসতে পারে এই স্টকটাতে। সেক্ষেত্রে হয়তো আপনারা এই বটম খুঁজে এইখানে অথবা অলরেডি যেখানে আছে সেখান থেকে আপনারা হয়তো ইনভেস্ট করতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা এখনো আমাদের চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে লাইক সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড পেজ। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন নেক্সট কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।